হ্যালো ফ্রেন্ডস, ব্লগার্স প্যারাডাইস চ্যানেলে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আমি আগের পার্টে তোমাদের দেখিয়েছি এই বালাসর বা বালেশ্বরের বাগদা বিচের ভিডিওটি, আর তখনই বলেছিলাম যে পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো বালাসরের অন্যতম আকর্ষণ এবং মেন আকর্ষণ বলা যেতে পারে এবং অন্যতম পর্যটন কেন্দ্র, দর্শনীয় স্থান হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। সেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কেই আজকে তোমাদের দেখাবো। আমরা বাগদা বিচের পাশে যে দ্য আইকন অফ সিতে ছিলাম, সেখান থেকে গাড়ি করে বেশ খানিকটা যেতে হয়। তো আমরা সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই আমরা যাই এখানকার জগন্নাথ দেবের মন্দির, অর্থাৎ বালেশ্বরে যে জগন্নাথ টেম্পল রয়েছে সেখানে আমরা গিয়েছিলাম। তো জগন্নাথ টেম্পলে যাওয়াটা আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, সেই জন্য মন্দির বন্ধ হয়ে গেছিল। মন্দিরের ভেতরে আমরা মূল মন্দিরের ভেতরে অর্থাৎ মন্দিরের গর্ভগৃহে আমরা প্রবেশ করতে পারিনি। চারপাশের এলাকা ঘুরে দেখে মন্দির প্রদক্ষিণ করে আমরা চলে আসি। এই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে বালেশ্বরের যে জগন্নাথ টেম্পল, সেটাই দেখাচ্ছি তোমাদের। দেখো, এই যে দেখো টাইমিংটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, টাইমিংটাও দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরা যদি কখনো আসো তাহলে কিন্তু এই সময় দেখে তোমরা অবশ্যই এখানে আসবে। যে ভুলটা আমাদের হয়েছে সেই ভুলটা তোমরা আর করবে না। যাই হোক, আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, তাই বাইরেটাই যতটা পেরেছি তোমাদের জন্য কিন্তু ছবি তুলে নিয়ে এসেছি। এই জগন্নাথ মন্দিরের পাশেই বিক্রি হচ্ছিল জগন্নাথের দেবের প্রসাদ। সেই প্রসাদ কিন্তু অনেকে নিয়েছে, কিনে নিয়েছে। অনেকে এখানে কিনতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ভোগ এখানে বিক্রি হচ্ছে। এবং জগন্নাথ মন্দিরের বাইরে তৎক্ষণাৎ যে প্রসাদ দেওয়া হয়েছিল, মানে দুপুরের যে জগন্নাথ দেবের ভোগ হয়েছিল, সেই ভোগেরও প্রসাদ কিন্তু বিতরণ করা হচ্ছিল। সেটা অবশ্য কোনো পয়সা দিয়ে নয়, সেটা এমনিতেই প্রসাদ বিতরণ করা হচ্ছিল মন্দিরের বাইরে। এরপরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যেতে কিন্তু এরকম বেশ খানিকটা পথ এখান থেকে গাড়ি করে আমাদের যেতে হয়েছিল। তারপর অবশেষে আমরা এসে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছালাম। না, মন্দিরে এখন আমরা পৌঁছাইনি, তবে হ্যাঁ সেই স্থানে এসে পৌঁছেছি। এখানে যেখানে গাড়ি পার্ক করে তারপরে এই পথটা হেঁটেই যেতে হবে। তো গাড়ি পার্ক করে আমরা হেঁটে যাচ্ছিলাম। এখানে বেশ খানিকটা পথ কিন্তু হেঁটে যেতে হবে। হেঁটে যাওয়ার পরে আবার 311টা সিঁড়ি উঠে তবেই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের দর্শন পাওয়া যাবে, অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বরের দর্শন পাওয়া যাবে। দেখো বন্ধুরা, সুন্দর সিনারি, নীলগিরি পর্বতের মধ্যে অবস্থিত যেহেতু এই যে পর্বতটির দেখা যাচ্ছে, যতটা দেখা যায়। এখানে বলি কিছু কথা। বালাসরের নীলগিরি পাহাড়ে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত একটি শ্রদ্ধেয় তীর্থস্থান, যেখানে 5টি লিঙ্গ একটি চিরন্তন স্রোতে ডুবে আছে। আর কতটা সামনে? এখানে 10 মিনিট যাবার পরে 311 সিঁড়ি পড়বে। আরো 10 গ্রামের তারপরে মন্দিরে যা ভগবান শিবের মন্দির। মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং জলের একটি ছোট স্রোতে নিমজ্জিত একটি শিবলিঙ্গের জন্যই এটি বিখ্যাত। মন্দিরে পৌঁছানোর জন্য 311টি সিঁড়ি উঠতে হয়। পথের দুধারে দোকানিরা দোকান সাজিয়ে বসেছে, বিভিন্ন রকমের জিনিসপত্র, পুজো সামগ্রীও আছে, আবার বিভিন্ন অন্যান্য জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। অবশেষে আমরা অনেকটা পথ অতিক্রম করে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাবার জন্য সিঁড়ির প্রথম ধাপে অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের গেটের কাছে এসে উপস্থিত হলাম। এখানে টিকিট কেটে তারপরে এই পথে প্রবেশ করতে হয়, মানে সিঁড়িতে প্রবেশ করতে হয়। টিকিট কেটে নিয়ে আমরা সিঁড়িতে উঠতে থাকি।
এখানে একটা কথা বলে রাখি, এই যে এখানে টিকিট কাটতে হয়, টিকিটের কথা আমি বললাম, কিন্তু টিকিটের মূল্য আমি এখানে বললাম না। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গাতে আমি দেখেছি যে অনেক জায়গায় আমি এরকমভাবে মূল্য নির্ধারণ করে দিয়েছি, মানে আমি যে মূল্যে ঘুরে এসেছি সেটা আমি বলেছি, কিন্তু সময়ের পরিবর্তনে যেহেতু মূল্য পরিবর্তন হয়, তাই এখন আর আমি কোনো টিকিটেরই মূল্য বলি না, শুধু টিকিট যে কাটতে হবে এবং যেখানে পয়সা খরচ করতে হবে সেই জায়গাটি কিন্তু আমি বলে দিই। তো সেই জন্য এখানেও আমি টিকিট কাটতে হবে এই কথাটি বললাম, কিন্তু তার টিকিটের মূল্য আমি কিছু বলিনি। সিঁড়ি উঠতে উঠতে এভাবে কিন্তু সিঁড়ির মাঝে মাঝে বেশ বসার জায়গা করা রয়েছে। যারা একবারে এই 311টার সিঁড়ি উঠতে পারবে না বা যাদের কষ্ট হবে, তারা কিন্তু মাঝে মাঝে এই জায়গাগুলিতে বসে রেস্ট নিতে পারবে। সিঁড়িটি খুব সুন্দরভাবে মাঝখানে দেখো পার্টিশন দেওয়া রয়েছে, মানে এক পাশ দিয়ে ওঠা এবং অন্য পাশ দিয়ে নামা, অর্থাৎ আপের জন্য একটা, ডাউনের জন্য আলাদা সিঁড়ি আছে। কিছু দূর যাবার পরে এখানে ঠিক আমি 200 থেকে 250টা সিঁড়ি হবে, আমি গুনিনি। তো কিছু দূর যাবার পরে এখানে আমরা মাতা রানীর মন্দির দেখতে পাই, অর্থাৎ এখানে কালী মায়ের মূর্তি। এই কালী মায়ের দর্শন করে এখানে কালী মায়ের মন্দিরটি আমি দেখাচ্ছি, দেখো এখানে মাকে দর্শন করে আমরা আবার সামনের দিকে, অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে আবার আমরা রওনা দিই। আবার বেশ খানিকটা পথ যেতে হবে, বুঝতেই পারছো, যেহেতু 311টা সিঁড়ি বলেছি, তো কতটা উঁচুতে হতে পারে সেটা বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, কেননা বিভিন্ন জায়গায় তোমরা ঘোরো বা আমরা সবাই ঘুরি, তো সেই হিসাবে আমরা বুঝতে পারছি যে কতটা পথ যেতে হতে পারে। এভাবে চলেছি আমরা বেশ খানিকটা পথ। এই যে স্থানটি দেখতে পাচ্ছ, এই স্থানটি হলো জুতো স্ট্যান্ড, অর্থাৎ এখানে এই পর্যন্ত জুতো পরে আসা যায়, তারপরে এখান থেকে জুতো খুলে বাকি পথটা আমাদের কিন্তু খালি পায়ে যেতে হবে। তো আমরা জুতো এখানে খুলে রাখি জুতো স্ট্যান্ডে জুতো খুলে রেখে আমরা আবার সামনের দিকে এগিয়ে চলি। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি পুরো মন্দিরটাকে দেখাচ্ছি। দেখো এই যে নীলগিরি পর্বতের একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি সত্যি কিন্তু আকর্ষণীয়, এবং একটি এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি, মানে তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা দেখতে পাবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যে আমরা যাচ্ছি সেই পঞ্চলিঙ্গ কিন্তু আমরা দর্শন করতে পারি না, আমরা সেটাকে স্পর্শ করি। তো কিন্তু আমি আমার এই ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরের ছবি তোমাদের দেখিয়েছি, পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা দেখতে পাবে। প্রথমেই হনুমানজির মূর্তি দর্শন করে তারপরে আমরা আরও এগিয়ে যাই, আরও সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পাই কিছু শিবলিঙ্গ এখানে রাখা আছে এবং সেগুলি নিয়মিত পূজা অর্চনা করা হয়। এরপরে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, চারপাশে পাহাড়ের গা বেয়ে কিছু গাছপালা, সবুজ, সুন্দর লাগছে দেখতে। তো এরপরে শুরু হয়ে গেল পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এর আসল জায়গায় আমরা যাচ্ছি। আমরা দেখলাম নন্দী মহারাজের মূর্তি রয়েছে। তারপর আমরা এবার কিন্তু উপরে উঠে আবার একটু নিচে নামতে হবে, মানে একটু ডাউনের দিকে যেতে হবে, পাহাড়ি রাস্তা যেরকম হয় আর কি। এতক্ষণ সিঁড়িতে উঠলাম, এবার সিঁড়ি বেয়েই কিন্তু আবার ডাউনের দিকে যাচ্ছি আমরা। কিছুটা ডাউনে নেমে তারপরে আমরা দেখছি এখানে দেখো রয়েছে কিছু একটি স্থানে বেশ পূজা অর্চনা করছে এখানে বসে, যে যার নাম গোত্র দিয়ে কিন্তু এখানে পুজো দিতে পারো। দক্ষিণা নিজের মন মতো, পুরোহিতরা সেরকমভাবে, পুরোহিতদের, এখানকার পুরোহিত যারা পুজো করছেন সেরকমভাবে তাদের কোনো চাহিদা আমার চোখে পড়েনি। তো অনেকেই পুজো দিচ্ছে, পুজো যে দিতেই হবে এমন কথা না, তবে অনেকেই পুজো দিচ্ছেন। যারা পুজো দিচ্ছেন তারা তাদের ইচ্ছা অনুসারে পুরোহিতকে দক্ষিণাও দিচ্ছেন। যাই হোক, এবার আমরা যাই আসল যে
জায়গাটা আমরা দেখব বলে এসেছি, সেই স্থানে আমরা যাব। এই পথটি কিন্তু একটু দুর্গম পথ, মানে এই যে দেখো লাইন দিয়ে এভাবে একজনের বেশি যাওয়া এখানে যায় না, তাই এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই লাইন দিয়ে দিয়ে একজন একজন করে স্পর্শ করে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন বলবো না, মানে যেহেতু আমরা চোখে দেখতে পাই না তাই আমি দর্শন বলতে পারলাম না। সকলে এভাবে স্পর্শের দ্বারা অনুভব করছেন পঞ্চলিঙ্গেশ্বর, যে প্রায় শুয়ে পড়ার মতন অবস্থা। দেখো আরেকবার তোমরা দেখতে পাবে, এই যে এইভাবে কিন্তু, আর এই জায়গাটা কিন্তু ভীষণ পিচ্ছিল, সুতরাং একটু সাবধানেই সবাইকে পা ফেলতে হবে। এখানে একজন এখানে দাঁড়িয়ে রয়েছেন লাঠি দিয়ে, যাদের উঠতে অসুবিধা হচ্ছে তাদেরকে উনি সাহায্য করছেন। এই যে দেখতে পাচ্ছ তোমরা ঝর্ণার জলে সে এই ঠিক এই যে জায়গাটা দেখা যাচ্ছে ঘন হয়ে পড়ছে, এখানেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর, অর্থাৎ শিবের 5টি লিঙ্গ। এই জায়গাটিতেই রয়েছে শিবের 5টি লিঙ্গ। এই যে একজন দর্শনার্থী দেখুন, এই যে বন্ধুরা দেখো স্পর্শ করছেন উনি, হ্যাঁ এই স্থানেই রয়েছে পঞ্চলিঙ্গেশ্বর। এই হলো সেই পঞ্চলিঙ্গেশ্বরের 5টি লিঙ্গ। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে নীলগিরি পর্বতেরই আরও কয়েকটি মন্দির দর্শন করি। সেই মন্দিরগুলির মধ্যে দেখো দেখাচ্ছি এখানে রঘুনাথজির মন্দির। রঘুনাথজির মন্দির দর্শন করার পরে আমরা এখানে চলে আসি নীলগিরি রাজবাড়ির মধ্যে কিছু মন্দির ছিল, সেই মন্দিরগুলো দর্শন করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই রাজবাড়ির মধ্যে আমরা ঢুকেছি, কিছুটা অংশ প্রায় ভগ্নাবশেষ হয়ে রয়েছে। আর এই যে বাদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো দুর্গা দালান। আমরা যাব দুর্গা দালানে, তার আগে দেখিয়ে দিচ্ছি রাজবাড়ির পুরো স্ট্রাকচারটা। এই যে রাজবাড়ির পুরো স্ট্রাকচারটা দেখছি, এই স্থানে জগন্নাথ দেবকে এনে বসানো হয়। রাজবাড়ির মধ্যেও আছে জগন্নাথ মন্দির, এখানে এসে জগন্নাথ দেবকে দোলের সময় এখানে বসানো হয়। এরপরে এই যে দেখো এটা হলো রাধাকৃষ্ণ মন্দির, আর এই স্থানে জগন্নাথ দেবকে স্নান যাত্রায় এখানে এনে বসানো হয়। আর এ হলো রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণের মন্দিরের মধ্যে আমরা এখন চলেছি। এই যে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে কৃষ্ণের মূর্তি, এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে কৃষ্ণের মূর্তি, এখানকার বিগ্রহ আর কি, কৃষ্ণের বিগ্রহ যেটা বলে। এটি হলো রাজবাড়ির কনক দুর্গা টেম্পল, অর্থাৎ এই মন্দিরেই দুর্গাপূজা হয়। রাজবাড়ির যে দুর্গাপুজো সেটা নীলগিরি রাজবাড়ির দুর্গাপূজা এখনও এখানেই হয়, সেই ঐতিহ্য কিন্তু এখনও রয়েছে এখানে। এরপরে আমরা চলে আসি নীলগিরি জগন্নাথ মন্দিরে। নীলগিরির জগন্নাথ মন্দির আমরা দর্শন করি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এই যে নীলগিরি জগন্নাথ মন্দিরে আমরা প্রবেশ করছি। নীলগিরির হরিচন্দন রাজবংশের একজন রাজা এই মন্দিরটি নির্মাণ করেন। ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে আমরা বালেশ্বরে চলে যাই ক্ষীরচোরা ধর্মীয় গোপীনাথ মন্দিরে, যা শ্রী গোপীনাথ মন্দিরের পূজা এবং মাধবেন্দ্র পুরীর স্মৃতিচিহ্ন হিসাবে পরিচিত। শ্রী গোপীনাথ মন্দিরের ভেতরে কি আছে, এক জায়গায় দেখলাম যে এই যে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে সেখানে ফুল দিয়ে যে পুজো করা হয়েছে, আর সেই পুজোর ফুলগুলো একটি ছাগল ঢোকে, বেশ সুন্দর দেখছি, সে খেয়ে নিচ্ছে, তার খাবার মনে করে সে কিন্তু খেয়ে নিচ্ছে, দেখতে বেশ মজা লেগেছিল। আর তাই তোমাদের ছবিটা মানে ভিডিওটা তুলে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করলাম। এটাও কিন্তু একটা বেশ এখানে কি বলবো, শ্রী গোপীনাথের মনে রাখার মতো পাঠ ছিল আমাদের, কালো পাথর দিয়ে তৈরি। এই মন্দিরটি মধ্যযুগীয় সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি বৈষ্ণব সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। মন্দিরটিকে ক্ষীরচোরা বলা হয়, যার অর্থ হলো দুধ চোর। এটি একটি প্রচলিত গল্পের সাথে সম্পর্কিত, যেখানে শ্রী গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য দুধ চুরি করেছিলেন। মন্দিরের ভেতরের এই অংশে ক্ষীর বিক্রি হতো দেখা যায়, তা ভিন্ন মন্দিরের আশেপাশে বিশাল খোলা জায়গা এবং ভিন্ন ভিন্ন লীলাচিত্র রয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে সম্পর্কিত একটি গল্পও এই মন্দিরের সাথে যুক্ত।
এটি বালেশ্বর এখানে থেকে আমরা শ্রী চৈতন্য প্রায় 9 মহাপ্রভুর কিলোমিটার দূরে। শ্রীপাদ পদ্ম দেখতে পাই। এখানে আমরা দেখতে পাচ্ছি গরুর পাখিকে, আর ওপরে দেখছি তুলসী মঞ্চ। গোপীনাথ মানেই শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ মানেই সেখানে থাকবে তার বাহন গরুর পাখি। এই পেছন দিকে গেলে আমরা দেখতে পাই একটা পুষ্করিণী, ছোট একটা পুষ্করিণী দেখা যায়। তো যেটা আগেই বলেছি যে গোপীনাথ মন্দির অনেকটা জায়গা জুড়ে এবং খুব খোলামেলা। এই ছিল আমাদের আজকের জার্নি। এরপর টিমের মেম্বারদের সাথে বিভিন্ন ভাবে ছবি তোলা, তারপর ঘরে ফেরার পালা। এই ছিল ইয়াথ হোস্টেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার দমদম ইউনিটের সাথে আমাদের পুরো ট্যুর।